সাফল্যের পর আসে ব্যর্থতা, ব্যর্থতার পর সাফল্য। জগতের এটাই নিয়ম। দাদার জীবনেও অমন সাফল্য ব্যর্থতার ঘুরপাক দেখেছি বারে বারে। নইলে যে আনন্দ আশ্রমের বাংলা ভার্সন সুপারহিট করল, তারই হিন্দি ভার্সন ফ্লপ করে। জানি হিন্দি ছবি হিট করার পেছনে সে সময়ও বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করত, কিন্তু এরই পাশাপাশি তখনও তো বহু চিত্র সমালোচককে বলতে শুনেছি উত্তম কুমার ওর জীবনের স্মরণীয় অভিনয় করেছেন আনন্দ আশ্রমে। হিন্দি ছবির আর 5 জন অভিনেতার থেকে কোনো অংশেই খারাপ অভিনয় করেননি উত্তম কুমার। আমার তাই প্রশ্ন, অনেকেরই যদি ওর অভিনয় বেশ উঁচু মানের বলে মনে হলো, ছবিটা তাহলে কেন ব্যর্থ হলো? ব্যর্থতা যখন আসে তখন ঢেউয়ের মতো আসে, একের পর এক, তারপর আর এক। অমানুষের হিন্দি ভার্সনের হাত ধরেই পরে ব্যর্থতার খাতায় নাম লেখালো কিতাব, দুনিয়ার মতো হিন্দি ছবিগুলো। যে যাই বলুক, আমি কিন্তু আজও মনে করি হেলাফেলা করে তখন ওইসব ছবি তৈরি হয়নি। কিতাবের পরিচালক ছিলেন গুলজার। তিনি প্রথম থেকেই বেটার সিনেমা উপহার দিয়ে গেছেন একের পর এক। কিতাবের মাধ্যমেও গুলজার চেয়েছিলেন সুন্দর পরিচ্ছন্ন একটা ছবি উপহার দিতে। দাদার বিপরীতে নায়িকা হিসেবে নিয়েছিলেন বিদ্যা সিনহার মতো অভিনেত্রীকে, কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি। কিতাব মুখ থুবড়ে পড়ল রিলিজের পরেই। দুনিয়ার কপালেও একই পরিণতি ঘটল। যদিও ওই ছবির পরিচালক ভীম সেন কিন্তু সাফল্যের জন্য অন্য উপায় গ্রহণ করেছিলেন। অমানুষের সফল জুটিকে ব্যবহার করে সাফল্য অর্জনের চেষ্টা করেছিলেন। শর্মিলাকে নিয়েছিলেন দাদার নায়িকা হিসেবে, যদিও ওই টোটকাও কাজে লাগেনি শেষ পর্যন্ত। দুনিয়া সুপার ফ্লপ করল। বম্বে থেকে কলকাতার দিকে চোখ ফেরাই। বম্বের ছোঁয়াচে ব্যর্থতার রোগ ততদিনে কলকাতাতেও দাদাকে আক্রমণ করল। সাফল্যের পাশার দান গেল উল্টে। অমানুষের পর শুরু হলো আবারও ব্যর্থতার পালা। আনন্দ আশ্রমের সঙ্গে পাল্লা দিয়ে যে ছবির শুটিং হয়েছিল বম্বেতে, সেই বন্দিও চূড়ান্ত ব্যর্থ হলো। বন্দির আগে সে সময় একটা বাংলা ছবিও রিলিজ করেছিল, দুই পুরুষ। পরিচালক ছিলেন সুশীল মুখার্জি। সুশীলদার ছবিতে দাদা আগেও একবার অভিনয় করেছিল। ছবির নাম রোদন ভরা বসন্ত। ছবিটা সেবার তেমন চলেনি। তুলনায় দুই পুরুষ কিন্তু ছবি তৈরির খরচ তুলে দিয়েছিল। যদিও ছবিটার আরও ভালো চলা উচিত ছিল বলে আমার অন্তত অনুমান। আমার অমন অনুমানের বেশ কয়েকটা কারণ আছে। সবচেয়ে বড় কথা, দুই পুরুষের কাহিনী ছিল সুসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। দাদার মতো আমিও তারাশঙ্করদার লেখার একনিষ্ঠ ভক্ত। দাদা নিজেই বলতো, লক্ষ্য করে দেখবি তারাশঙ্করদার লেখার মধ্যে মাটির একটা গন্ধ খুঁজে পাওয়া যায়। সাধারণ মানুষের কথা তারাশঙ্করদা যতখানি সহজভাবে বলতে পারে, দুই পুরুষে তারাশঙ্করদার কাহিনীর চিত্রনাট্য যতখানি সহজভাবে বলতে পারে, মানুষের মনে ওর লেখা যত গভীর পর্যন্ত দাগ কাটে, তা অন্য কারো ক্ষেত্রে তেমন ঘটে না। দুই পুরুষে তারাশঙ্করদার কাহিনীর চিত্রনাট্য লিখেছিলেন বিকাশ দা। দাদার তাই স্বাভাবিক প্রত্যাশা বেড়ে গিয়েছিল ছবিটা ঘিরে। শুটিংয়ের সময় আমারও অমনটাই মনে হয়েছিল, কিন্তু আগেই বলেছি প্রত্যাশার পূরণ ঘটল না। যদিও দাদার অভিনয় আমার মনে ধরেছিল। অনেকে দাদার অভিনয়ের প্রশংসাও করেছিল সে সময়। বন্দির হাত ধরে রিলিজ করেছিল পরে নিশান। অদ্ভুতভাবে দুটো ছবির কপালেই একই পরিণতি ঘটেছিল। জনপ্রিয় কর্সিকান ব্রাদার্সের অনুকরণে ছবি তৈরি করলে কি হবে, নিশানও তেমন জমল না। ডাবল ভার্সন ছবিটা মুখ থুবড়ে পড়ল। দাদার হতাশা বাড়ল। আনন্দ আশ্রম বন্দির শুটিং নিয়ে দাদা যখন বম্বেতে ব্যস্ত, তখনই কলকাতায়
দুই পুরুষের পাশাপাশি শুটিং চলছিল ধানরাজ তামাংয়ের। দাদা বম্বে কলকাতা দৌড়াদৌড়ি করে দু নৌকা সামলাচ্ছিল। শুধু কলকাতাই বা বলি কেন, ধানরাজ তামাংয়ের আউটডোরের জন্য দাদাকে কয়েক দফায় দার্জিলিং যেতে হয়েছিল। প্রথমবার তো কুয়াশার জন্য দার্জিলিং গিয়েও দাদাকে ফিরে আসতে হলো। দিনের পর দিন যায়, আলোর অভাব, হাত গুটিয়ে বসে থাকতে হয় গোটা ইউনিটকে। পরিচালক পীযূষ বসুর মাথায় হাত। শেষমেশ পীযূষই দাদাকে বলল, এখানে বসে থেকে আপনি কেন সময় নষ্ট করবেন, আপনি বরং কলকাতায় ফিরে যান। আবহাওয়া ভালো হলে আমরাই খবর পাঠাবো, আপনি তখন না হয় ডেট অ্যাডজাস্ট করে চলে আসবেন। ধনরাজ তামাংয়ের কাহিনী ছিল জরাসন্ধর লেখা। সত্যি বলতে কি, দাদা বা আমার কারো কোনো অভিজ্ঞতা ছিল না জরাসন্ধর লেখনী প্রসঙ্গে। তবে এখনো মনে আছে, পীযূষ যখন ধনরাজ তামাংয়ের চিত্রনাট্য লিখে আনলো, দাদা খুব খুশি হয়েছিল। বয়স নিয়ে দাদার কেবল খুঁতখুঁতানি ছিল। রাগী ইমেজে নিজেকে কেমন মানাবে তা নিয়ে দাদার কিছুটা সংশয়ও ছিল। পীযূষই দাদাকে আশ্বাস দিল, মেকআপ বয়সের সব দাগ ঢেকে দেবে, ও নিয়ে চিন্তা করতে হবে না। দর্শকরা দেখবেন গল্পে বোধ হয়ে গেছে। শুটিং শুরু হতে বুঝতে পারলাম পীযূষের কথা কতখানি সত্যি। অসম্ভব জোরালো গল্প ছিল ধনরাজ তামাংয়ের। চরিত্রটা প্রতিবাদী, রবিনহুড মার্কা, দুঃখী দরিদ্রদের কাছে ত্রাতা, অত্যাচারীর জম। দাদা আড়ালে দু একবার আমাকেও বলেছিল সে সময়, হ্যাঁ রে বুড়ো, আমার এই ধরনের চরিত্রে অভিনয় ভক্তরা মেনে নেবে তো? হাজার হোক, আমার তো একটা রোম্যান্টিক ইমেজ আছে। দাদার সংশয়ের উত্তরে আমি নিজের বিশ্বাসের কথা শোনাতাম। বলতাম, যদি কাহিনী দর্শকদের মনে ধরে, চরিত্র অনুযায়ী তুমি অভিনয় করো, তবে দেখবে সকলে তোমায় মাথায় নিয়ে নাচছে। মনের সংশয়ে দাদা ধনরাজ তামাংয়ের নায়িকা সন্ধ্যা রায়কেও জানিয়েছিল। সন্ধ্যাকে দাদা সন্ধ্যামণি বলে ডাকত। মিরিকে আউটডোর শুটিংয়ের সময় দাদা একদিন সন্ধ্যাকে বলেছিল, আমি বোধহয় ধনরাজ তামাংয়ের চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি না। কি করব বলো? ধনরাজের মতো মানুষ যে ভাষায় কথা বলে, যে ধরনের জীবনযাপন করে, সে সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নেই। আমি নিজের বিচার বুদ্ধি মতো অভিনয় করছি, কষ্ট হলেও পীযূষের নির্দেশ মেনে চলছি। দাদা যে অভিনয়ের জন্য কতখানি কষ্ট অবলীলায় সহ্য করত, তা ওর সঙ্গে যারা অভিনয় করেছেন বা ওকে নিয়ে যারা ছবি তৈরি করেছেন তারাই বলতে পারবেন। ধনরাজ তামাংয়ের আউটডোর শুটিংয়েই একদিন দাদার আচরণে সকলে চমকে উঠেছিল। হঠাৎই দাদার কানে গেল, পরদিন সূর্যোদয়ে একটা রোম্যান্টিক শট টেক করা হবে। সূর্যোদয় শুটিং মানে রাত থাকতে ঘুম থেকে ওঠা, তার উপর আবার জায়গাটা মিরিক। ভোর রাতের ঠান্ডা শরীরের ভেতরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। পীযূষ তাই ঠিক করেছিল দাদার ডামি দিয়ে কাজ চালিয়ে নেবে। দাদা সাত তাড়াতাড়ি পীযূষকে ডেকে সতর্ক করল, ডামি নয়, আমার শট আমিই দেব। পীযূষ শরীরের কথা তোলার চেষ্টা করেছিল ক্ষীণ কণ্ঠে। দাদা কোনো আপত্তিকেই আমল দিল না, উল্টে জোর গলায় জানিয়ে দিল, আমার শট আমাকেই দিতে দাও, শরীরের কিছু হবে না। সন্ধ্যার আশঙ্কা হয়েছিল ভোর রাতের শুটিং, ঘুমিয়ে পড়লে যদি কাজের ব্যাঘাত ঘটে। রাত 3টে নাগাদ ঘুম ভাঙতে, তাই আর ঘুমাবার চেষ্টা না করে সন্ধ্যা ঘর ছেড়ে বেরিয়ে আসে বারান্দায়। বারান্দায় বেরিয়ে তো ওর চোখ কপালে ওঠার জোগাড়। দাদা ওই রাতে বারান্দায় পায়চারি করছে, পাছে ঘুমিয়ে পড়ে। তাই পায়চারি করে দাদারও ঘুম তাড়াবার চেষ্টা। দাদার ওই বয়সে অতখানি নিষ্ঠা সন্ধ্যাকেও সেদিন মুগ্ধ করেছিল। আমি অবশ্য ঘটনাটা শুনে বিস্মিত হইনি। ভাই হওয়ার সুবাদে ছেলেবেলা থেকে দেখেছি দাদার সব কাজেই অমন নিষ্ঠা। জীবনে কোনো কাজকেই দাদা হালকাভাবে নেয়নি। অমন নিষ্ঠা ছিল বলেই না দাদা মহানায়ক হয়েছিল। ধনরাজ তামাংয়ের যে সূর্যোদয় শট টেক করার জন্য দাদা ও সন্ধ্যাকে মাঝরাত থেকে জেগে বসে থাকতে হয়েছিল,
সেই শট কিন্তু সেদিন টেক করা সম্ভব হয়নি। সেও এক মজার ঘটনা। দাদা ও সন্ধ্যা 4টের মধ্যে পৌঁছে গিয়েছিল শুটিং স্পটে। ধনরাজ তামাংয়ের ইউনিট পৌঁছেছিল ওদের কিছুক্ষণ পরে। কিন্তু যার নির্দেশনায় শট টেক করা হবে সেই পরিচালক কোথায়? খোঁজ খোঁজ রব পড়ে গেল। ইউনিটের গাড়ি ছুটল হোটেলে। দেখা গেল পীযূষ তখনও হোটেলের ঘরে গভীর ঘুমে অচেতন। পীযূষকে জাগিয়ে নিয়ে ইউনিটের গাড়ি যখন শুটিং স্পটে পৌঁছলো, ততক্ষণে সূর্যের নরম আলো ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে পাহাড়ে। পীযূষ তো লজ্জায় একশেষ। দাদা হাসতে হাসতে বলেছিল, কাল নিশ্চয়ই বেশি খাওয়া দাওয়া হয়েছিল, তাই আজ ঘুম ভাঙেনি ডিরেক্টরের। কি তাই না? দাদা যদিও ওই সময় অনেকের কাছে বলতো, আমি পরিচালক হলে ধনরাজ তামাং চরিত্রটায় ড্যানিকে নিতাম। ও আমার চাইতেও এই চরিত্রে বেশি ভালো অভিনয় করত। আমায় নিয়ে পীযূষ না ডোবে। বাস্তবে কিন্তু দেখা গেল দাদার সমস্ত রকম আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। ধনরাজ তামাং চরিত্রে দাদার অভিনয় সকলকে মুগ্ধ করল। রূপবাণী, ভারতী, অরুণার মতো হলগুলোয় দর্শকরা হুমড়ি খেয়ে পড়ল ধনরাজ তামাং দেখতে। অভাবনীয় সাফল্য পেল ছবিটা। সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল বোর্ড ঝোলানো থাকলো হলের গেটে। স্বাভাবিকভাবেই ব্যর্থতার চাকাটা আবার উল্টে যেতে দাদা খুশি হয়েছিল। পীযূষও সফল পরিচালক হিসাবে নতুন দম পেল। হাতে তখন ওর দুটো ছবি, ব্রজবুলি ও পঙ্খিরাজ। দুটো ছবিতেই যথারীতি ছিল দাদা। ধনরাজ তামাংয়ের গানগুলোর উল্লেখ না করলে অন্যায় করা হবে। ছবির সুরকার ছিল শ্যামল মিত্র। ধনরাজ তামাং রিলিজ করার পর সকলের মুখে মুখে যখন ফিরছে, ও বিদেশি বন্ধু, এই গানটা, তখন দাদা একদিন শ্যামলদাকে ডেকে বলল, ধনরাজ তামাংয়ে তো ফাটিয়ে দিয়েছিস, সকলে তোর নাম করছে, আমায় ছেড়ে। শ্যামলদা আর দাদা ছিল অভিন্ন হৃদয় বন্ধু। দুজনকেই দেখতাম দুজনের কৃতিত্ব পঞ্চমুখে প্রশংসা করছে। পেছনেও লাগতো দুজন দুজনের। সেদিন দাদা লেকপুল করছে দেখে শ্যামলদাও পাল্টা জবাব দেয়, সে কি কথা, তুমি ভবানীপুরের বামনা, তুমি না লিপ দিলে কি আমাদের গান হিট করতো? ও আমরা যতই স্টেজ মাত করি না কেন, তুমি হলে মহানায়ক, তোমার কথাই আলাদা। মনে আছে দাদার ক্যারিয়ারের পেছনে যখন সাফল্য ব্যর্থতার এমন লুকোচুরি খেলা চলছে, তখনই আমাদের পারিবারিক জীবনও কখনো আনন্দ উৎসবে মেতে উঠেছে, আবার কখনো দুর্ভাবনায় শিউরে উঠেছে। আনন্দ আশ্রমের সাফল্যের দিনেই দাদার ছেলে, আমাদের আদরের ভাইপো গৌতমের বিয়ে হলো। আগেই কখনো বলেছি নিশ্চয়ই, ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে দাদা চলে গেলেও ভবানীপুরের পারিবারিক দায়িত্ব পালন করত সচেতনভাবেই। মায়ের স্বাস্থ্য সম্বন্ধেও দাদা যেমন খোঁজ খবর রাখত, তেমনি সর্বক্ষণ ভাবত কিভাবে গৌতম প্রতিষ্ঠা পায়। বিবেকানন্দ রোড ও কর্নওয়ালিস স্ট্রিটের মোড়ে বিশাল একটা ওষুধের দোকান ছিল, আইভি কোম্পানি। দাদা যখন খবর পেল দোকানটা বিক্রি হবে, দাদা অমনি কথাবার্তা শুরু করলো। কিনেও ফেললো একসময় দোকানটা গৌতমের ভবিষ্যতের কথা ভেবে। গৌতমের বিয়ের ক্ষেত্রেও দাদা বাবার ভূমিকায় এতটুকু ফাঁকি দেয়নি, ঢিলেমি দেখিনি দাদার আচরণে। এমনকি গৌতমের বউ পছন্দ করেছিল দাদা নিজেই। দিনটা ছিল লক্ষ্মী পুজোর। আমাদের ভবানীপুরের বাড়িতে দাদাই প্রথম লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করে। আজও পর্যন্ত যে লক্ষ্মী পুজো ঘটা করেই পালন করে আসছি আমরা। সেবার আমাদের বাড়ির লক্ষ্মী পুজো দেখতে এসেছিল সুমনা ওর পরিবারের সঙ্গে। ওদের নিয়ে এসেছিলেন আমাদের এক মামা। মামার অফিসের সহকর্মী ছিলেন সুমনার বাবা। সে সময় অনেকেই আমাদের বাড়ির লক্ষ্মী পুজো দেখতে আসতো। মানুষের ঢল নামতো ভবানীপুরের বাড়িতে। সুমনাকে কিন্তু অত লোকের মধ্যেও প্রথম দেখেই আমাদের সকলের পছন্দ হয়ে যায়। মা, বৌদি, এমনকি দাদারও মনে ধরে যায় সুমনাকে। মুগ্ধ হবার মতোই মেয়ে সুমনা। যেমন লক্ষ্মীশ্রী, তেমনই শান্ত সুশীল ব্যবহার। মার পছন্দ হয়ে যায়,
ওদের পরিবারের সকলকে। দাদা আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কথা দেয় সুমনার বাবা কালীনাথ চ্যাটার্জিকে। ঠিক হয় মাস পাঁচেক পর অনুষ্ঠিত হবে বিয়ে। হাজার হোক আমাদের পরিবারের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, হাজারো লোককে বলতে হবে, পান থেকে চুন খসলে মুখ দেখাবার জো থাকে না। সমালোচনার বন্যা বইবে। দাদা নিজেই ব্যস্ত মানুষ, এই কলকাতা তো পরদিনই বম্বে দৌড়চ্ছে সে সময়। তা সত্ত্বেও বিয়ে নিয়ে যখন ঘরোয়া আলোচনায় বসা হলো, তখন কিন্তু দাদা গোড়াতেই বলে দিল, এখন থেকে কাজে নেমে পড়তে হবে সকলকে। কোনো ব্যাপারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, কোনো ব্যাপারে আটকালে আমায় জানাবে। দাদাকে দেখে সে সময় মনে হতো যেন রণাঙ্গনে সেনাপতি। কোথা থেকে কি আসবে, কে কোন দায়িত্ব নেবে, সবটাই দাদার নখদর্পণে। শুটিংয়ের ফাঁকে অবসর পেলেই দাদা বেরিয়ে পড়ত নেমন্তন্ন করতে। নিজে দু একবার নিরস্ত করবার চেষ্টা করেছিলাম দাদাকে অসুস্থতার কথা তুলে। দাদাই বুঝিয়ে বলল, আমার ছেলের বিয়ে, আমি যদি বিশিষ্ট মানুষগুলোকে নেমন্তন্ন করতে না যাই, তবে ওরাই বা আসবেন কেন? প্রত্যেক মানুষেরই তো একটা প্রেস্টিজ আছে, নাকি? তখনও জানতাম না নিমন্ত্রিতর তালিকায় দাদা কলকাতার কোনো বিশিষ্ট ব্যক্তিত্বকেই বাদ দেয়নি। গৌতমের বিয়ের রিসেপশন হয়েছিল ম্যান্ডেভিলা গার্ডেন্সে। অনুষ্ঠানের রাতে জমজমাট হয়ে উঠল আসর। তারকার মেলা বসে গিয়েছিল আক্ষরিকভাবেই। কে না এসেছিলেন সেদিন! কানন দেবী, তপন সিংহ থেকে শুরু করে অজয় কর, পীযূষ বসুরা পর্যন্ত। টালিগঞ্জের সমস্ত কলাকুশলীকে নেমন্তন্ন করা হয়েছিল ওই দিন। সকলেই হাজির হয়েছিল দাদার টানে। আমার কেবল সন্দেহ হয়েছিল একজনকে নিয়ে, রমাদি কি আসবে বিয়ের আসরে? ততদিনে রমাদি মানে সুচিত্রা সেন নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করেছে। অভিনয়ে আর আগ্রহ পায় না, সামাজিক অনুষ্ঠানগুলো পর্যন্ত এড়িয়ে চলে, যেন গৃহীর জীবন ছেড়ে ত্যাগী সাধিকার জীবনে প্রবেশ করতে চলেছে। দাদা কিন্তু আমার সংশয়কে আমল দেয়নি, বরং বলতো, দেখবি রমা নিশ্চয়ই আসবে। গৌতম আমাদের সকলের আদরের সন্তান, রমারও ছেলের মতো। রমা কি আর গৌতমকে আশীর্বাদ জানাতে আসবে না?